নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব থ্রি বাংলা হট সিটে হট টকের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। ডেডলাইন কিন্তু শেষ। মুখ্য সচিবকে তলব জাতীয় নির্বাচন কমিশনে, দিল্লিতেই তাকে তলব করা হয়েছে। আপনারা জানেন যে ডেডলাইন দিয়েছিল নির্বাচন কমিশন ARO এবং AROদের সাসপেনশন নিয়ে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন ঝাড়গ্রামের সভা থেকে, আমি সাসপেনশন হতে দেবো না। তা আলটিমেটলি সেটা কিন্তু হয়নি, যার ফলে পরবর্তী পদক্ষেপ নির্বাচন কমিশন মুখ্য সচিবকে তলব। তাহলে এরপর কি বঙ্গে রাষ্ট্রপতি শাসনে ভোট হওয়ার কোনো সম্ভাবনা? ঠিক শুনছেন, আমরা প্রথমে এই টপিক রাখছি, এরপর আরও অনেক ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা আজকের পর্বে রাখছি। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, যার বিশ্লেষণ আপনারা হট সিটে হট টকের প্রতি পর্বে শোনেন এবং প্রচুর মানুষজন কমেন্ট করেন। অর্কদা, আপনাকে স্বাগত। আমাদের বেশ কিছু পর্বে আপনি যা বলেছেন অর্কদা, মানুষজন বলছেন যে একদম সঠিক বিশ্লেষণ। কিছু মানুষ অবশ্য ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষই বলছেন যে SIR হওয়া দরকার এবং এই যে মুখ্য সচিবকে তলব। অর্কদা, আপনার বিশ্লেষণ। ये तो पहला झांकी है, काशी मथुरा बाकी है। বেশ। হ্যাঁ, ডক্টর মনোজ পান্ত অত্যন্ত সজ্জন ভদ্রলোক, সৎ অফিসার, দক্ষ অফিসার, দীর্ঘদিন ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, প্রণববাবুর সঙ্গে ছিলেন। তিনি বঙ্গেশ্বরীর এই যে চক্করে পড়েছেন তার খেসারত ওনাকে দিতে হবে। বেশ। আমি নিশ্চিত ডক্টর পান্ত বঙ্গেশ্বরীকে বলেছিলেন যে ম্যাডাম, নির্বাচন কমিশনের সঙ্গে অযথা পাঙ্গা লড়াটা ঠিক নয়, বেশ। এর কনসিকুয়েন্স ভালো হবে না। বেশ। কিন্তু বঙ্গেশ্বরী তো আইনটা সিদ্ধার্থবাবুর থেকে ভালো জানেন। উনি যদি ডাক্তারি করতেন, বিধানচন্দ্র রায়ও ওনার কাছ থেকে শিখতেন। গান যদি গাইতেন তো সন্ধ্যা মুখোপাধ্যায় মুগ্ধ হয়ে শুনতেন। কবিতা লিখলে সুভাষ মুখোপাধ্যায় তারিফ করতেন। উনি মেগালোম্যানিয়ায় আক্রান্ত, ওনাকে কোনো সদুপদেশ দেওয়া যায় না। উনি যা বলেন সেটাই আইন, বাকিগুলো কিছু নয়। তা মুখ্য সচিব ওই চিঠিটা নির্বাচন কমিশনকে স্বতঃপ্রণোদিত হয়ে দেননি, বঙ্গেশ্বরীর নির্দেশে এই চিঠির খসড়া লেখা হয়েছিল। বেশ। মুখ্য সচিব জানেন যে নির্বাচন কমিশনের সঙ্গে পাঙ্গা নিলে খেসারত তাকে দিতে হবে, কারণ তিনি হচ্ছেন এক্সিকিউটিভ। সরকার তো ব্যুরোক্র্যাটরা চালায়। মুখ্যমন্ত্রী কোন জনসভায় কোন প্রশাসনিক বৈঠকে কি বললেন ওটা নির্বাচন কমিশন ধর্তব্যের মধ্যেই আনবে না। বেশ। নির্বাচন কমিশন দেখবে যে সরকারি আধিকারিকরা সিদ্ধান্তগুলো কি রকম নিচ্ছে। এখন ডেকে পাঠিয়েছে, এই অনুষ্ঠান যখন দেখবে দর্শকরা তখন পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এর বাইরে কি হবে সেটাই সব থেকে বড়, সেটাই আগামীকাল কি হবে। প্রথম কথা, SIR হবে। বেশ। SIR কে কেউ রুখতে পারবে না। বেশ। দিল্লিতে হুলস্থুলুস ব্যাপার অর্কদা, সবাই একসঙ্গে নির্বাচন কমিশন ঘেরাও, পুলিশের সঙ্গে আর অসুস্থ হয়ে পড়ছেন তো। ছবি তোলার জন্য এসব করা। নির্বাচন কমিশন 30 জন প্রতিনিধিকে বলেছিল আপনারা আসুন, বলছে 300 জন যান। 300 জন কখনো যেতে পারে না কোনো বৈঠকে। আর কর্ণাটকে কংগ্রেসের এক মন্ত্রী তো বলেছে যে ভুয়ো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো, তখন কংগ্রেস ঘুমোচ্ছিল নাকি? কংগ্রেসেরই তোখানে সরকার। এখন প্রশ্ন হলো, এই যে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের এই দ্বৈরথ কোথায় যেতে পারে? ভারতবর্ষের জনপ্রতিনিধিত্ব আইনে 13 ধারা সহ অনেকগুলো ধারা আছে, সেখানে নির্বাচন কমিশনের ক্ষমতা সুনির্দিষ্ট করা আছে। সংবিধানের 324 থেকে 329 ধারাতেও তাদের এখতিয়ার স্পষ্ট করা আছে। শুধুমাত্র ভোটের তারিখ ঘোষণা থেকে গণনা পর্যন্তই শুধু নির্বাচন কমিশনের এখতিয়ার তা নয়, ভোটার তালিকা সংশোধন পরিমার্জন যখন হয় এবং সেই কাজে যে সমস্ত আধিকারিকরা যুক্ত থাকেন তারা নির্বাচন কমিশনে অন ডেপুটেশনে থাকে, সেই সমস্ত আধিকারিকদের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানতে হয়। তারা হয়তো বেতন পান রাজ্য সরকারের কাছ থেকে, কিন্তু তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানতে বাধ্য। বেশ। এখন নির্বাচন কমিশন বলেছিল FIR করতে হবে, সাসপেন্ড করতে হবে, তদন্ত করতে হবে। রাজ্য সরকার
শুধু এদেরকে নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি দিয়েছে, বলছে যে ইন্টারনাল এনকোয়ারি আমরা করে জানাবো। বেশ, প্রথম কথা, এই ইন্টারনাল এনকোয়ারি করার এখতিয়ার তো রাজ্য সরকারের নেই। মানে ইন্টারনাল এনকোয়ারি রাজ্য সরকার করে নির্বাচন কমিশনকে আপডেট করবে, এটা পারবে না। আচ্ছা আচ্ছা, কারণ ওরা তো অন ডেপুটেশন নির্বাচন কমিশন, বেশ বেশ, নির্বাচন কমিশনে ইন্টারনাল এনকোয়ারি করবে। একদম। দুই, এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা কমিশন একদিনে বলেনি, এদিকে বারবার সতর্ক করা হয়েছে। এরা এমনই বেপরোয়া, এমনই অনুপ্রাণিত এবং গৃহপালিত, বঙ্গেশ্বরীর কথাকে এরা সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বুঝতেই পারেনি নির্বাচন কমিশনের গুরুত্ব কি, তার ক্ষমতা কি। এখন তো অনেক রকম অভিযোগ ওঠে, বিডিওরা সব খালি খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। আমি জানি না এই অনুপ্রাণিত গৃহপালিত আধিকারিকরা কিভাবে চাকরি পেয়েছেন। এইসব যদি তদন্ত হয়, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। একজন সরকারি আধিকারিক, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ, জানেন না নির্বাচন কমিশনের ক্ষমতা কি? তাদেরকে সতর্ক করা হয়েছে। এতটা বেপরোয়া আপনারা হন কি করে? এখন সরকার কি বলছে, এদের অন্য কাজ আছে, প্রশাসনিক কাজ আছে, নির্বাচনের কাজ আছে, চাপ পড়েছে, বিশ্বাস করে অধস্তন কর্মীকে দিয়েছে। আচ্ছা, ইউজার আইডি পাসওয়ার্ড আপনি অধস্তন কর্মীকে দিলেন, আবার সেই অধস্তন কর্মী আবার ক্যাজুয়াল, যার কোনো দায়বদ্ধতা নেই। ও তো আইপ্যাকের ছত্রছায়া যে সমস্ত সংস্থা আছে তারাই কিন্তু ওখানে লোক নিয়োগ করছে, তারাই কিন্তু এই দায়িত্ব পেয়েছে। এটা ভিসিএস সার্কেল। কমিশন এটাকে ভাঙতে চাইছে, বঙ্গেশ্বরী ভাঙতে দিচ্ছেন না, কারণ এই আধিকারিকরাই ওনার শক্তি। পঞ্চায়েত নির্বাচনে বিডিওদের ভূমিকা আমরা দেখেছি, জয়ী প্রার্থীকে হারিয়ে দিয়েছে। তাহলে মুখ্য সচিবকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। কি কনসিকুয়েন্স হতে পারে? প্রথম কথা, তার জবাব স্যাটিসফ্যাক্টরি না হলে ওনারা সব সেন্ট্রাল ক্যাডার, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিংয়ে নির্বাচন কমিশন বলতে পারে যে ডক্টর মনোজ পান্থের অবসরকালীন পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হোক। বেশ, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়েছে, এখনো তিনি পান না, অনেকদিন তো হয়ে গেল। দুই, 32-এর এবং 32-এর রুল নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে, আর 226 রুলে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। সুপ্রিম কোর্ট কখনোই নির্বাচন কমিশনের বিরুদ্ধে রায় দেবে না। টিএন সেশন বরাম সেন্ট্রাল গভর্নমেন্ট মামলা হয়েছিল 1995 সালে। সুপ্রিম কোর্টের মাইল ফলক রায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গেছিল। তারপরেও যদি বঙ্গেশ্বরী প্রশাসন সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে, সেটা আদালত অবমাননা হবে। এই আদালত অবমাননা অনন্তকাল চলবে না, কারণ ওটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আর সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার নেই। এই যে বলছে না যে 1 লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও করব, বিএলওদের হুমকি দিচ্ছে, জেনে রাখবেন আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো, কমিশন ক্ষণিকের অতিথি। এসআইআর করার ক্ষেত্রে পদে পদে বাধা দিচ্ছে। কমিশন বলবে আমি এসআইআর করবো না, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং এসআইআর হবে না। বেশ, 2026-এর মে মাসের প্রথম সপ্তাহে এই সরকারের মেয়াদ শেষ। রাইট, মানে রাজ্য সরকার। বেশ, কমিশন বলবে এসআইআর না হলে আমরা নির্বাচনও করাবো না। তাহলে মেয়াদ যখন শেষ হবে, তারপর তো রাষ্ট্রপতি, তখন রাষ্ট্রপতি শাসন হবে। নির্বাচন না হলে তো রাষ্ট্রপতি শাসনে এসআইআর করে ভোট হবে, কোনো অসুবিধা নেই। পাঙ্গা কমিশনের সঙ্গে নিলে, কমিশনের হাতে এত ক্ষমতা দেশের সংবিধান দিয়েছে, একেবারে সবক শিখিয়ে দেবে এদেরকে। বেশ, ওর কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে বলেছেন যে এই যে লোকসভার পুরো লোকসভা রিজলভ হয়ে যাবে, সবাই পদত্যাগ করবে, কারণ এসআইআরের যেহেতু এসআইআর হবে, এসআইআর না হওয়ায় তো এই গভর্নমেন্ট, সুতরাং সবাই পদত্যাগ করবে, নতুন করে আবার ভোট হোক। ওনার বয়স সম্ভবত 38, কিন্তু বালক সুলভ চপলতা ওনার যায়নি। 2002 না 3 সালে রাজ্যে এসআইআর হয়েছিল, তারপরে 2004-এর লোকসভা হয়, 2006-এর বিধানসভা হয়, 2001-এর বিধানসভার পরে এসআইআর হয়েছে। তা বামফ্রন্ট সরকার পদত্যাগ করেছিল। 1999 সালে লোকসভা নির্বাচনে অটল যে ক্ষমতা এসেছিলেন, তার 2 বছর পরে এসআইআর হয়।
বালক সুলভ চপলতা 38 বছর বয়সী কারোর থাকা উচিত নয়। এগুলো কি অনুপ্রাণিত গৃহপালিত সংবাদ মাধ্যম এগুলোকে লেখে না, অভিষেক হুঙ্কার দিলেন, হ্যাঁ অভিষেক এই করলেন, অভিষেক তাই করলেন। উনি দিদিমণির আলোয় আলোকিত, বৈভবে রাস পালন করতে অভ্যস্ত। পাপ্পুর সঙ্গে এখন বেশি ঘনিষ্ঠতা হয়েছে। ওরা ভাবে দেশটা ওদের পৈতৃক সম্পত্তি, আর এই বন্দ্যোপাধ্যায় পরিবার ভাবে রাজ্যটা ওদের পৈতৃক সম্পত্তি। তো এই ধরনের কথাকে গুরুত্ব দেবেন না, এগুলো শূন্য কুম্ভের ঝংকার। ছোটবাবু কেউ নয়। দিল্লিতে সবাই একসঙ্গে ওর কথা মানে একদম, আর নাটক জোর তো একদম নাটক করার অটুট জোর দেখা যাচ্ছে। নাটক করার ইচ্ছা হলে নাটক করতেই পারেন, তাদের নির্বাচন কমিশনের সিদ্ধান্তও বদল হবে না। এবং বিহারে এই INDI জোট শোচনীয়ভাবে হারবে, এটা আমি প্রেডিক্ট করলাম। বেশ হারবে বলেই তো নাটকবাজি করছে। হ্যাঁ, বেশ। ওসবে কিছু হয় না, ওগুলো তো ফটো অপ দেখানো। বেশ, ওর কথা আমরা অন্য টপিকে আসবো। আরো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টস থাকছে হট সিটে হট টকে আজকের পর্বে। ছোটার বিরতির পর কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন হট সিটে হট টক। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রবীণ সাংবাদিক অর্কপ্রবল সরকার, যাকে আপনারা হট সিটে হট টকের প্রতিটা পর্বেই দেখেন। অর্কদা, বিরতিতে যাওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। বিরতির পর বাংলার মির্জাফর কারা অর্কদা? ওই সেকু মাকুড়া, ভামেরা, বামেরা, এরা তো বাংলার সিংহভাগ মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার পিছনে ছুরি মারতে চাইছে। বেশ, প্রথম কথা, শুভেন্দু অধিকারী যদি তামান্নার মায়ের পাশে হাঁটতে পারেন, তাহলে সেলিম সাহেব, সুজন সব সময় গলা শিরা ফুলিয়ে চেঁচায় টেলিভিশনে, এতটা উত্তেজিত থাকে। শতরূপ, সৃজন, মীনাক্ষী সব বুলি কপচাচ্ছে। তত্ত্বকথার মোড়কে তৃণমূলের সুবিধা করতে চাইছেন, ওগুলো আমরা বুঝি। কলাটা মূলটা যোগানটা নিশ্চিত আসছে, সেই জন্য তৃণমূলের চামচাবাজি করছে। আমার প্রশ্ন হচ্ছে, রাজ্যটাকে বাঁচাতে হবে। রাজ্যটা তৃণমূলের নয়, CPM-এর নয়, BJP-র নয়, রাজ্যটা আমাদের সবার। আমরা খাদের কিনারে দাঁড়িয়ে আছি। শিক্ষা হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, শিক্ষাটাকে ভেঙে দিয়েছে। শিল্প বলে কিছু নেই। এত পরিযায়ী শ্রমিককে যেতে হচ্ছে কেন রাজ্য ছেড়ে? একদমই। মাননীয়ার হাসি মুখের ছবি শেষ কবে দেখেছেন যে কলকারখানার উদ্বোধনে? মনে করতে পারবেন? এই জিন্দালের লাস্ট জিন্দাল, তার আগে কবে হয়েছে, তার পরে কবে হয়েছে? কেউ বিনিয়োগ করে না এখানে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে 7th এডিশন না 8th এডিশনে মোট 19 অনেক ইনভেস্টমেন্ট দেখানো হয়, তো প্রেস কনফারেন্স করে বলা হয়। শ্বেতপত্রটা প্রকাশ করুক না, কত বিনিয়োগ বাস্তবায়িত হয়েছে, কত প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান। করবে না, তাহলেই তো ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে আসবে। বামপন্থীরা চিরকালই এরকম, ওরা আসলে বিজেপিকে প্রচন্ড ভয় পায়। বেশ, হ্যাঁ, ওদের কাছে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্য টিকে থাকলে ওদের কিছু কিন্তু এসে যায় না। কলাটা মূলটা ঠিক সংস্থান হবে, লোক দেখানো পথে নামবে, বিবৃতি দেবে, টেলিভিশন চ্যানেলে স্টুডিওতে বসে আলোচনা করবে, সব ঠিক থাকবে ওদের। ওদের কাছে বিজেপি আসলে পরে ওদের সমূহ বিপদ, ওর থেকে তৃণমূল থাক। সেজন্য ওরা কি করছে, যে মানুষ যখন পথে নামছে বিচার চাইতে, মায়েরা যখন পথে নামছে, তখন ওরা বলছে বিজেপি আছে বলে যাবো না, রাজনৈতিক ছুটমার। এরা ইতিহাসও জানে না, ভবিষ্যৎও জানে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাও সেতুং চিয়াং কাইসেকের সঙ্গে হাত মিলিয়েছিলেন জাপানি আগ্রাসন থেকে চীনকে মুক্ত করতে। বেশ, 77 সালের নির্বাচনে অটল বিহারী বাজপেয়ী, জনসংঘ, সমাজবাদী, বামপন্থীরা হাত মিলিয়েছিলেন। 1989 সালে রাজীব গান্ধীর বিরুদ্ধে বিপি সিং, অটল বিহারী এবং জ্যোতিবাবু সভা করেছিলেন এই শহীদ মিনারে। এই হচ্ছে বামপন্থীরা, তত্ত্বকথার মোড়কে সবকিছু ওরা ঘিরে রাখেন। এখন প্রথম প্রশ্ন হলো, বামেরা ওদের পার্টি কংগ্রেসে সিদ্ধান্ত নিয়েছে যে বিজেপি ওদের প্রধান প্রতিপক্ষ। বেশ, ওরা সমদূরত্বর থেকে সরে এসছে, খুব ভালো। তা পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী লড়াইটা কে করছে? মমতা বন্দ্যোপাধ্যায় করছে। এটা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয়। ওরা কি বলে, মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপির সঙ্গে ঘর করেছেন। হ্যাঁ, করেছেন তো, 22 বছর আগে করেছেন। উনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত যে ভুল ছিল স্বীকার করে কোর্স কারেকশন করেছেন। রাইট। পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিজেপি বিরোধী মুখ বলে মনে করে। বেশ। বামপন্থীরা বলে আমরা বিজেপির বিরুদ্ধে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন, ওদের সঙ্গে যান, সমঝোতা করুন। আর যদি মনে করেন যে এই রাজ্যে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে উৎখাত করাই হচ্ছে এখন কর্তব্য, তাহলে সিদ্ধান্ত নিন। আর যদি কিছুই করতে না পারেন, 5 বছর নির্বাচনে না লড়ে ঘরে বসে থাকুন, আপনাদের কর্মী সমর্থকদের বলুন বিবেক ভোট দিতে। হ্যাঁ, একটা কিছু আপনাদের করতে হবে, চালাকি করবেন, তত্ত্বকতার মোড়কে বাংলার মানুষদের বিভ্রান্ত করবেন, এবার 2% নামবে ওদের ভোট। ওর কথা একটা কথা জিজ্ঞেস করি, কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূলের, আমরা আগের পর্বেও বলেছি যে যদি সিট অ্যাডজাস্টমেন্ট হয়, কংগ্রেসের সবাই কিন্তু মানবে না, তো মানে আড়াআড়ি ভাগ হয়ে যাবে। শুভঙ্কর সরকার 65, ওর শেষ সুযোগ মন্ত্রী হওয়া, বিধায়ক হওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওকে বলেন যে শুভঙ্কর তোমাকে আমি মন্ত্রী করব, ও তখন জোট করবার জন্য উঠে পড়ে লাগবে। শুভঙ্কর হচ্ছে তৃণমূলী কংগ্রেস। আচ্ছা, কিন্তু অধীরবাবুর স্ট্যান্ড কি হবে, খুব ইন্টারেস্টিং হবে। রাহুল গান্ধী কতটা রাজি হবে তৃণমূলের সঙ্গে জোট করতে, সেটাই প্রশ্ন। কারণ তৃণমূলের সঙ্গে জোট করলে তৃণমূলের সব অন্যায়ের দায়িত্ব কংগ্রেসের কাঁধে পড়বে, বিজেপির সুবিধা হবে। বিজেপি তখন বলবে তো এই সব এক, এরাই চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে চায়, এবং কংগ্রেসের হিন্দু ভোটটা পুরোপুরি চলে যাবে বিজেপির থেকে। বেশি সেক্ষেত্রে আমাদের রোল খুব ইম্পর্টেন্ট হবে। ছাগলের তৃতীয় সন্তানকে নিয়ে আলোচনা না করাই ভালো। বেসরকার, আমরা শেষ টপিকে যাব। আপনি বলেছেন বিপদের কালো মেঘ আরো বড় হচ্ছে, তৃণমূলের মাথায় বিপদের কালো মেঘ। আমরা আগেও এই নিয়ে এপিসোড করেছি, আপনারা দেখেছেন, প্রচুর মানুষ রিয়াক্ট করেছেন। আরো বড় হচ্ছে ওর কথা, যত দিন যাচ্ছে মেঘ কিন্তু তত তৃণমূলের পক্ষে ভালো খবর কোথায় আছে? এসআইআর হবে, কমিশনের সঙ্গে নজিরবিহীন সংঘাত, শিল্প নেই, প্রাথমিকের রায় বেরোবে, একদমই। এসএসসি ডিএ নিয়ে যুদ্ধ চলছে, এসএসসি শেষ পর্যন্ত কোথায় যাবে আমরা জানি না। ডিএ নিয়ে যুদ্ধ চলছে, আলটিমেটলি দিতে হবে, ডিএ দিতে হবে। প্রতিদিন তৃণমূলের তো টাকা নেই ওর কথা, কোথা থেকে দেবেন, কোত্থেকে দেবেন সে তো উনিই জানেন। হ্যাঁ, দিতে ওনাকে হবেই। ডিএ রায় আমার মনে হয় না, আমার ধারণা রাজ্য সরকারের কর্মচারীদের বিরুদ্ধে যাবে। বেশ, আমার ধারণা, আমি বলতে পারবো না, আইনজীবীরা বলতে পারবেন। প্রতিদিনই তৃণমূলের কর্মী, স্থানীয় নেতা খুন হচ্ছে, মারছে তৃণমূল, একদমই একদম। তা উনি তো কিছু পজিটিভ নিয়ে মানুষের কাছে যেতে পারবেন না, সেই জন্য মিথ্যা ন্যারেটিভ করেছেন, বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। আরে স্টালিনের তামিলনাড়ুতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাংলাদেশি সন্দেহ, সেটা তৃণমূল উচ্চবাচ্য করছে না, সারা দেশে হচ্ছে। বাঙালিদের উপর নয়, বাংলা ভাষী অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ, তারাও বাংলায় কথা বলে। কয়েকটা জায়গায় এক্সেস হয়েছে, কয়েকজন ভারতীয় বাঙালিও নিগ্রহের মুখে পড়েছেন, না হলেই ভালো। কিন্তু এত বড় একটা কর্মযোগ্য নিলে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে যায়। শুধু বিজেপি শাসিত রাজ্যে না, সারা ভারতবর্ষ জুড়ে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ হচ্ছে, কারণ ওটা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। বেশ, ওর কথা অনেক ধন্যবাদ আপনার সবার জন্য। তাহলে হট সিটে হট টকে আজকে যে কটা আমরা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, আলোচনা করলাম, সত্যি মানুষ, আপনারা যে সমস্ত প্রশ্ন লেখেন, আমাদের কমেন্টে লেখেন সোশ্যাল মিডিয়াতে, সেই কমেন্টগুলো কিন্তু আমরা খুব মনোযোগ সহকারে দেখি, এবং আপনারাই সিদ্ধান্ত নেবেন। মানুষই গণতন্ত্রের শেষ কথা বলে, আমি প্রতিটা পর্বেই বলে থাকি। আর এসআইআর যাতে না হয়, ইতিমধ্যেই মুখ্য সচিবকে তলব নির্বাচন কমিশনের, তারপর কি হতে যাচ্ছে ওর কথা কিন্তু আজকে যেভাবে বিশ্লেষণ করলেন, এসআইআর হবেই, এটা জেনে রাখুন, পরিষ্কার কথা, এসআইআর হবেই বাংলায়। এবং এই সরকারের মেয়াদ আগামী বছর 2026-এ যেদিন পর্যন্ত আছে, তারপর মে মাস পর্যন্ত, তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসনের, অর্থাৎ সাংবিধানিক সংকট, রাষ্ট্রপতি শাসনে কি ভোট হতে পারে, এদিকেও কিন্তু আমরা আজ এই নিয়ে বিশ্লেষণ করলাম, আলোচনা করলাম। ঠিকই শুনেছেন, যেটা আমরা বললাম ওর কথা বিশ্লেষণ করে বললেন। এবং এই এসআইআর নিয়ে দেখুন উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে। দিল্লিতে
উত্তাল পরিস্থিতি, পুলিশের সঙ্গে মিছিলে ধস্তাধস্তি হচ্ছে বিরোধীদের, প্রত্যেকে একসাথে হয়ে গেছে। নির্বাচন কমিশন 30 জনকে বলেছিল আসবার কথা বলার জন্য, সেখানে 300 জন। তা সব মিলিয়ে সেখানে তৃণমূলের 2-3 জন সাংসদ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাহলে এই এসআইআর নিয়ে যত দিন যাবে তত কিন্তু উত্তাল হবে। ইতিমধ্যেই মুখ্য সচিবকে কী বার্তা দেয় নির্বাচন কমিশন, সেদিকে কিন্তু আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। তাহলে তার ভবিষ্যৎ কি হবে, নেক্সট কী স্টেপ নির্বাচন কমিশন নেবে, এদিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে। আমরা আপনাদের আপডেট করতে থাকব। এর সঙ্গে এই যে দেখুন, রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিনার নৈশভোজে গেছিলেন। তাহলে কংগ্রেসের সঙ্গে যদি তৃণমূলের 2011-তে কিন্তু অ্যালায়েন্স ছিল, আপনারা প্রত্যেকে জানেন, এবং সেই জন্যই হয়তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল যাতে ভোটটা স্প্লিট না হয়। এবারও যদি সেটা হয়, কংগ্রেসের কি সবাই সেটা মানবেন? অধীর চৌধুরী কী স্ট্যান্ড হবে? কংগ্রেসের যারা জোট চান না তৃণমূলের সঙ্গে, তৃণমূলের সব দুর্নীতি তাদের কাঁধে এসে পড়বে। তাদের তো মানুষ প্রশ্ন করবে যে আপনারা আজকে তৃণমূলের সঙ্গে কি করে সিট অ্যাডজাস্টমেন্ট করলেন, যাদের এসএসসি স্ক্যাম বা আরজি কর, মহিলা নিরাপত্তা, শিক্ষা, সব ক্ষেত্রে দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ, তার সঙ্গে এসআইআর। তো এসআইআর যাতে না হয়, তাতে সবাই একসঙ্গে, কংগ্রেস, বাম, তৃণমূল সব একসঙ্গে, এসআইআর হবে না। আর অন্যদিকে নির্বাচন কমিশন এসআইআর করেই যেমন বিহারে হয়েছে, বাংলাতেও হবে, এরকমই কিন্তু আভাস। জোর সংঘাত। শেষ পর্যন্ত কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। আমরা আপনাদেরকে আপডেট করতে থাকবো। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।